কোরবানির পশুর হাটে বেড়েছে ক্রেতা সমাগম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে দাম। প্রাইসটা কম্পারেটিভলি গতকালের চেয়ে কম। গতকাল রাত্রে আসছিলাম আমরা, কিন্তু দাম অনেক বেশি ছিল। এখন আর কি দামটা মোটামুটি কেনার মতন আছে। প্রচুর গরু, কোনো কাস্টমার নাই, কাস্টমারের মূল্যে না। ইন্ডিয়ার গরু আসাতে আমাদের পোষা গরুর মূল্য কমে গেছে, প্রায় 50, 60, 70 জন্য কমছে এক একটা গরুতে। নিষেধাজ্ঞা থাকলেও রাজধানীর বেশ কয়েকটি স্থানে সড়ক ও ফুটপাতের ওপর বসেছে পশুর হাট, নগরবাসীর ভোগান্তি। আমরা জানি ছোট থেকে এইভাবেই চলে আসতেছে হাটটা। রাস্তাঘাটে যানবাহনগুলো আসতে সমস্যা হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে। আমাদের ঈদের বাচ্চা কিনা তো একবার আমরা করতেই পারি না। কাজে হাটটা যদি কোনো একটা মাঠে দিত তাহলে সবার জন্য সুবিধা হইতো। এই জন্য আমরা দুঃখই প্রকাশ করি, কিন্তু এটা আসলে নগরবাসীর প্রয়োজনের জন্য এটা আমাদেরকে করতে হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি পারমিতাহীন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী, সবার চোখে মুখে উৎসবের আমেজ। ঈদ জামাতের জন্য প্রস্তুত সারা দেশের ঈদগাহ, জাতীয় ঈদগাহ ময়দানে থাকছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পশু কোরবানি আর কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে শেষ হলো হজের আনুষ্ঠানিকতা। আজই মিনায় ফিরে যাবেন হাজিরা। এবং এখনো পরিবারের সদস্যকে খুঁজে ফিরছেন অগ্নি বিধ্বস্ত টেম্পাকো কারখানায় নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। আজ আরো 4 জনের লাশ উদ্ধার। শুরুতেই পশুর হাটের খবর। রাত পেরোলেই ঈদ, শেষ মুহূর্তে পুরোদমে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। বাড়তি চাহিদার বিষয়টি মাথায় রেখে বিপুল পরিমাণ গবাদি পশু নিয়ে এসেছেন দেশের বিভিন্ন এলাকার ব্যাপারীরা। নিজের পছন্দের পশু কিনতে এক হাট থেকে আরেক হাটে ছুটছেন নগরবাসী। বিক্রেতারা বলছেন, গতকাল রাত পর্যন্ত পশুর যে দাম পেয়েছেন, আজ সকাল থেকে আগের চেয়ে কিছুটা কমে গেছে পশুর দাম। তবে ক্রেতাদের অভিযোগ, গতবারের তুলনায় এবছর দাম বেশি। গরুর কেনা বেচা জমে উঠলেও জমে ওঠেনি খাসির বাজার। 50-60-70-এর ভিতরে সব থেকে বেশি গরু বিক্রি হয়েছে। স্বাচ্ছন্দ্য ইনশাল্লাহ কিনতে পারছি, খুব ভালো হয়েছে। হ্যাঁ ইনশাল্লাহ খুশি, মোটামুটি ইনশাল্লাহ আমারও পছন্দ হয়েছে, আমি নিচ্ছি। গতকালকে আমরা ফেরত আসছি, অনেক হাট ঘুরে ঘুরে ফেরত আসছি, কিনিনি। আজকে আসলাম যে অন্তত 20% কম হয়েছে। গতকাল রাত্রে আসছিলাম আমরা, কিন্তু দাম অনেক বেশি ছিল। এখন আর কি দামটা মোটামুটি কেনার মতন আছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর গরুর হাটে আছেন সহকর্মী শাফিন জাহিদ, চট্টগ্রামের সাগরিকা এলাকায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস এবং রাজশাহী সিটি হাটে আছেন সহকর্মী রাকিবুল হাসান। পশুর হাটের খবর জানতে প্রথমে যাব রাজধানীতে শাফিনের কাছে। শাফিন। পারমিতা, আপনি যেমনটা বলছিলেন যে রাত পোহালেই কিন্তু ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু সব থেকে যে বড় বিষয়টি দেখা যায় সেটা হলো পশু কোরবানি দেওয়া। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর অন্যতম একটি বড় পশুর হাট, অর্থাৎ আফতাবনগর পশুর হাটে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণের গরু আছে। একটা বিষয় যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটা হলো গত 3-4 দিনের তুলনায় এখন কিন্তু গরুর দাম কিন্তু একদমই কমে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি বিক্রেতাদের কাছে। সেই সাথে কিন্তু যারা ক্রেতা তারাও কিন্তু বলছেন যে গত 2 দিন আগে যে গরুর দাম ছিল সেই দাম একদমই কমে গিয়েছে। অর্থাৎ যে গরু 1 লাখ টাকা ছিল সেই গরুর দাম 40% কমে, অর্থাৎ 60,000 টাকা, কিংবা যে গরু 60,000 ছিল সেই গরুর দাম আরো কমে সেটা 35,000-40,000-এ বিক্রি হচ্ছে। তার এই কারণ হিসেবে একটা বিষয় বলছে সবাই, সেটা হলো যে এখন পর্যন্ত যে পর্যাপ্ত পরিমাণের গরু রয়েছে সেই অনুযায়ী কিন্তু ক্রেতাদের উপস্থিতি এই হাটে লক্ষ্য করছেন না বিক্রেতারা, এবং তারা বলছেন যে এখনো কিন্তু নাকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কিছু কিছু গরু এই হাটে প্রবেশ করছে। তো বলা যায় যে সেই কারণেই গরুর দাম এতটা কম। তবে যারা গত 2-3 দিনে গরু বিক্রি করতে পেরেছেন তারা কিন্তু খুব আনন্দেই আছেন, অর্থাৎ যারা বিক্রেতারা তারা কিন্তু খুব আনন্দেই আছেন। এছাড়াও যারা ক্রেতা গত 2-3 দিন ধরে বাজার দেখেছেন, আজকে বাজার দর কিছুটা কম পাওয়ার কারণে কিন্তু তারাও খুশি, এবং এখন কিন্তু শেষ মুহূর্তের কেনাকাটার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন। বলা যায় যে যারা আগামীকালকে পশু কোরবানি দিবেন সেই
সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু আজকে একদম শেষ মুহূর্তের জন্য কিন্তু তারা দেখছেন এবং সস্তায় পেয়েই কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। গরুর পাশাপাশি কিন্তু একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হলো অন্যান্য পশু যেগুলো আছে অর্থাৎ ছাগল এছাড়াও ভেড়া থেকে শুরু করে উট পর্যন্ত কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তো মোটামুটি রাজধানীর আফতাবনগরের এই হাট থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। আমি এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। পার্থ। ধন্যবাদ শাফিন। আর কয়েক ঘন্টা পরেই কিন্তু মুসলমানদের অন্যতম যে প্রধান ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা, তো সেক্ষেত্রে শেষ মুহূর্তের যে বেচাকেনা, সেই বেচাকেনায় কিন্তু এখন মুখরিত চট্টগ্রামের এই সাগরিকা গরুর বাজার। শুধু এই সাগরিকা গরুর বাজারই নয়, নগরীর যে অন্যান্য গরুর বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু শেষ মুহূর্তের ক্রেতা এবং বিক্রেতাদের আসলে যে কেনা বেচার যে পদচারণায় সেটি এখন মুখরিত। আপনারা দেখতে পাচ্ছেন এই সাগরিকা গরুর বাজারে আমি আছি এবং এখানে কিন্তু এখনো পর্যন্ত ক্রেতারা আছেন। বিশেষ করে যারা শেষ মুহূর্তে কেনার জন্য অপেক্ষা করছেন সেই সব ক্রেতারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু এই বাজারে এখনো পর্যন্ত প্রচুর গরু আছে, যেমন ভারতীয় গরু যেমন প্রচুর আছে, সেক্ষেত্রে আমাদের যে দেশীয় গরু, সেই দেশীয় গরু কিন্তু এই বাজারে প্রচুর রয়েছে। সেক্ষেত্রে আসলে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন মত। আসলে বিক্রেতারা বলছেন যে যে গরুটির দাম 1,40,000 বা 1,80,000 টাকা, সেই গরুটি যদি ক্রেতারা 90 বা 1 লাখ টাকায় চায়, তো সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু তারা সেক্ষেত্রে ক্রেতাদের ক্ষেত্রে সেই গরুটি তারা দিতে পারছেন না। এক্ষেত্রে তারা বলছেন দেশি গরু পালন করতে এবার তাদেরকে কিন্তু অনেক খরচ করতে হয়েছে, সেই কারণে কিন্তু তারা চাচ্ছেন শেষ মুহূর্তে প্রচুর গরু থাকার কারণে অন্তত তারা যদি নির্ধারিত দামটি পান, সেক্ষেত্রে তারা বিক্রেতাদের হাতে কিন্তু গরুটি তুলে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যারা আছেন তারা কিন্তু ক্রেতারা এখন অবস্থান করছেন। যদি শেষ মুহূর্তে বা মধ্যরাতে যদি দামটি কমে, সেক্ষেত্রে তারা পছন্দের যে গরুটি, সেই গরুটি কেনার জন্য এখানে অবস্থান করছেন। আর আমি যদি একটু জানাই, এখানে অনেক ব্যাপারী আছেন যাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে তারা প্রথম দিকে যখন বাজার শুরু হয়েছে তখন তাদের গরুগুলো বেচার কারণে কিন্তু তারা ভালো মুনাফা অর্জন করেছে। তবে এক্ষেত্রে অনেক ব্যাপারী আছেন যে এখনো পর্যন্ত তারা বেশি দাম পাবার আশায় যারা রেখে দিয়েছিল, সেক্ষেত্রে এখনো পর্যন্ত তারা অনেক গরু বিক্রি করতে পারেনি। তো সেক্ষেত্রে তারা ভাবছেন যদি তাদের যে গরুগুলো আছে সেগুলো যদি তাদের নির্ধারিত দাম পায়, সেই দামে তারা তাদের যারা ক্রেতারা রয়েছে তাদেরকে কিন্তু ছেড়ে দিবে। তো এই বাজারে যেমন প্রচুর গরু রয়েছে, অন্যান্য বাজারেও কিন্তু গরু সরবরাহ আছে এবং ক্রেতারাও আছেন। তারা তাদের পছন্দের গরু কেনার জন্য, শেষ মুহূর্তের গরুটি কেনার জন্য তারা এই গরুর বাজারে অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সাগরিকা গরুর বাজার থেকে সর্বশেষ খবর। আমরা এখন যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রাকিবুল হাসান। ধন্যবাদ পার্থ। পারমিতা, আপনি জানেন যে আর অল্প কয়েকটি ঘন্টার পরে কিন্তু আসলে ঈদুল আজহা উদযাপিত হবে এবং এখন কিন্তু এই রাজশাহীর যে হাটে আমরা রয়েছে, সিটি হাটে, সেটি কিন্তু একেবারে শেষ মুহূর্তের একটি অবস্থা। আপনারা জানেন যে এই হাটটি রাজশাহী অঞ্চলে সব থেকে বড় হাট এবং এখানে প্রতিদিনই প্রায় 17 থেকে 18,000 গরু বেচা কেনা হয়েছে। সেখানে আজকে কিন্তু এই মুহূর্তে কিন্তু মাত্র 500 থেকে 700টি গরু কিন্তু এখানে মূল হাটের যে মাঠটি রয়েছে সেই মাঠটি থেকে উঠে এসে মূল সড়কের পাশে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এখানে এসেছে এবং আমরা দেখেছি যে শেষ মুহূর্তে এসে ব্যবসায়ীরা বলছেন যে আসলে বাজারে ক্রেতা না থাকায় কিন্তু দাম একেবারে কমে গেছে এবং আকার ভেদে প্রতিটি গরুতে যে গরুগুলো হয়তো 80 থেকে 90,000 টাকায় বিক্রি হচ্ছে, এখন কিন্তু সেগুলো নেমে এসে প্রায় 70,000-এ বিক্রি হচ্ছে। এভাবে দামের পার্থক্য কিন্তু হয়েছে এবং গরুর দাম কিন্তু নেমে এসেছে। তো শেষ মুহূর্তে এখানে এখনো তারা অপেক্ষায় আছেন যদি ক্রেতারা আসেন এবং শেষ মুহূর্তে কেনেন সেই প্রতীক্ষাটিতে। কিন্তু আমরা দেখছি যে যত সময় যাচ্ছে, যত সময় গড়াচ্ছে, তত কিন্তু গরুর সংখ্যা কমে আসছে এবং এখান থেকে অনেকে কিছু ক্রেতা আছে যারা কিনে দেখছেন যে শেষ মুহূর্তটিতে একটু স্বল্প দামে আসলে কিনে নেওয়া যায়। আবার কখনো কখনো হঠাৎ করেই কারো নতুন ভাবে চাহিদা হয়ে থাকলে তারাও কিন্তু আসছেন, আমরা লক্ষ্য করেছি, কিন্তু সেটি কিন্তু সংখ্যায় খুবই কম। এবং তারপরেও হাট ইজারাদার যারা রয়েছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে ব্যবসায়ীরা থাকবেন ততক্ষণ পর্যন্ত তাদের নিরাপত্তার ব্যবস্থায় কিন্তু তারা প্রস্তুত রয়েছে এবং তারপরেও তাদের সার্বিক সহযোগিতা তারা করে যাবেন। এবং আমরা এখানে দেখেছি এই কারণে কিন্তু এখানে পুলিশ টহল রয়েছে এবং যে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলোও কিন্তু রাখা হয়েছে। বলে রাখি এবারে রাজশাহী জেলায় কিন্তু 2,97,500 গবাদি পশুর চাহিদা ছিল। তো এই মুহূর্তে এই ছিল রাজশাহীর হাটের অবস্থা। পারমিতা, দেশের বিভিন্ন জায়গার পশুর হাটের খবরাখবর জানছিলাম। রাজধানী থেকে যোগ দিয়েছিলেন শাফিন জাহিদ, চট্টগ্রামের সাগরিকা এলাকা থেকে যোগ দিয়েছিলেন পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজশাহী থেকে সর্বশেষ আমাদের সাথে যোগ দিয়েছিলেন রাকিবুল হাসান।
জনগণের ভোগান্তি হয় এমন জায়গায় সড়ক কিংবা ফুটপাতে পশুর হাট বসানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও রাজধানীর বেশ কয়েকটি স্থানে দেখা গেছে উল্টো চিত্র। রাস্তা দখল করে পশুর হাট বসিয়েছেন ইজারাদাররা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও স্থানীয়রা। এ নিয়ে রিপোর্ট করেছেন হাবিবুল ইসলাম হাবিব। কোরবানির পশুর হাট বসার কয়েকদিন আগেই রাস্তা দখল করে হাট না বসানোর নির্দেশ দেয়া হয় ঢাকার 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। হাটের জন্য নির্দিষ্ট স্থান ঠিক করে দেয়া হয়, কিন্তু বেশ কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। রাজধানীর হাজারীবাগ, কমলাপুর সহ বেশ কয়েকটি স্থানে রাস্তার উপরেই বসানো হয়েছে পশুর হাট। এসব এলাকার রাস্তার চিত্র দেখলে স্থানীয় ও পথচারীদের ভোগান্তির কথা সহজেই অনুমান করা যায়। ভোগান্তি কমাতে নির্ধারিত স্থানে পশুর হাট বসানোর দাবি জানান অনেকে। আমরা জানি ছোট থেকে এইভাবেই চলে আসতেছে হাটটা। এটা অন্যায়, যাতে মানুষের রাস্তাঘাট হাঁটা চালার দুর্ভোগ পোহাইতে হয়। রাস্তাঘাটে যানবাহনগুলো আসতে সমস্যা হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে এবং মাঠও নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু আমাদেরকে আসলে শুরু করতে হবে। আর রাস্তার পাশে যাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা অনেকটাই নিরুপায়। রাস্তার উপর জমে থাকা পশুর বর্জ্যের কারণে ঈদের বাজারে কোনো ক্রেতা নেই বলে জানান তারা। আমাদের ঈদের বাচ্চা কিনা তো একবারে আমরা করতেই পারি না। কাজে হাটটা যদি কোনো একটা মাঠে দিত তাহলে সবার জন্য সুবিধা হইতো। রাস্তা দখল করে হাট না বসানোর বিষয়ে যেন কিছুই জানেন না এখানকার দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। কিছু সময়ের জন্য একটু প্রবলেম হলেও জনগণ এটা মেনে নেবে তাদের বৃহত্তর স্বার্থে। আর এসব নিয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা নিজের অসহায়ত্ব প্রকাশ করেন। সকলের সচেতনতা ছাড়া রাজধানীকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় বলে মনে করেন তিনি। মানুষের চলাচলের জন্য যে সমস্ত রাস্তা রয়েছে, ফুটপাত রয়েছে, সেটা বন্ধ করা যাবে না এবং রাস্তাঘাটের উপরে হাট বসানো যাবে না। এই জন্য আমরা দুঃখই প্রকাশ করি, কিন্তু এটা আসলে নগরবাসীর প্রয়োজনের জন্য এটা আমাদেরকে করতে হয়েছে। রাজধানীর পরিবেশ রক্ষায় সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি করতেও নগরবাসীর প্রতি আহ্বান জানান এই কর্মকর্তা। অথবা আমাদের যে নির্ধারিত 504টি জায়গা রয়েছে সেই জায়গায় এসে যেন তারা কোরবানি করেন। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। এবারে ঈদে ঘরমুখ মানুষের খবর। পবিত্র ঈদুল আজহা উদযাপনে শেষ সময়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। সকাল থেকেই ট্রেন ও লঞ্চে ঘরমুখ মানুষের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। তবে সড়ক পথে যানজট ও লম্বা ছুটিতে আগেই চলে যাওয়ায় যাত্রীদের ভিড় কম। তারপরও আপনজনের কাছে যারা যেতে পারছেন তারা আনন্দিত। ঘরে ফেরার আকুতির কাছে ম্লান হয়ে গেছে জীবনের ঝুঁকি। তাই তো এই দৃশ্য। রাত পোহালে যেখানে ঈদ, সেসব প্রাণের মানুষের সান্নিধ্যে যাবার জন্য শেষ দিনে বেশ ভিড় লক্ষ্য করা গেছে ট্রেন ও লঞ্চে। শেষ সময়ে যারা ছুটি পেয়েছেন তারাই ছুটছেন প্রিয়জনের কাছে। তাই তো তাদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। অ্যাকচুয়ালি কষ্ট মনে হয় না, কিন্তু অনেক আনন্দ লাগে। বাড়িতে যাওয়ার পর যখন সবাইকে দেখি তখন মনটা ভরে যায়। যত কষ্ট করে যায় না কেন, বাচ্চা কাচ্চার মুখ দেখলে অনেকটা কষ্ট দূর হয়ে যায়। ঈদ করতে যাবো দেশের বাড়িতে, ভালোই লাগতেছে। তারপরে যদি কষ্ট করে ট্রেনে উঠতে পারি তারপর ভালো লাগবে, কষ্টটা কষ্ট মনে হবে না। চট্টগ্রাম যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। অ্যাকচুয়ালি ঈদ তো সবাইকে নিয়েই করতে মজা। এদিকে বিকেলের কমলাপুর রেল স্টেশনে এসে কিছু কিছু ট্রেনের শিডিউল বিপর্যয়ে দুঃখ প্রকাশ করেছেন রেলমন্ত্রী। অনিচ্ছাগত 2-1টি ট্রেন আমি আগে উল্লেখ করেছি, কিছু শিডিউল বিঘ্ন করেছে, কিন্তু ম্যাক্সিমাম ট্রেন সময় মতো ছেড়ে চলে গেছে। কোনো বিঘ্ন ঘটুক, শিডিউল বিঘ্ন ঘটুক, এটা আমাদের কোনো কামনা নয়। রেল ও নদীপথের তুলনায় সড়ক পথে যাত্রীদের ভিড় ছিল কম। লম্বা ছুটি পাওয়ায় আগেই ঢাকা ছেড়েছেন অনেকে। কর্তৃপক্ষ বলছেন মহাসড়কে যানজটের কারণে যাত্রী উপস্থিতি কম। প্রাইভেট জব তো, ছুটি হয় না অফিস, সেই জন্য আজকে যাচ্ছি। আপন মানুষদের সাথে ঈদ করবো এই আশায় এত কষ্ট করতেছি। যাত্রীর চাপ খুবই কম, আর কম হওয়ার কারণ হচ্ছে ছুটিটা লম্বা পাইছে তো, যার কারণে মানুষ ধীরে সুস্থে আস্তে আস্তে গেছে। ঘরমুখ মানুষের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঘরমুখ মানুষের ঈদ যাত্রার খবর জানবো এবার। এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আছেন রিপোর্টার প্রসূন আশিস, গাবতলী বাস টার্মিনালে আছেন রিপোর্টার সাতিরা শারমিন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার মিজানুর রহমান খবির। চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাব প্রসূনের কাছে বিমানবন্দর রেল স্টেশনে।
পারমিতা, ঘরমুখী যাত্রীদের এই বিমানবন্দর রেল স্টেশনে এতক্ষণ যে ভিড়টি ছিল এখন কিন্তু বলাই যায় যে সেই ভিড় কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে এবং গত কয়েকদিনে যে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়ে গিয়েছেন পরিবার পরিজনের সাথে ঈদ করবার উদ্দেশ্যে, আজও কিন্তু শেষ বিকেলের দিকে বেশ কিছু যাত্রী কিন্তু এই বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনে করে তারা যার যার গন্তব্যে নিজ বাড়িতে গিয়ে ঈদ করবেন, সে কারণে কিন্তু তারা এখানে অপেক্ষা করেছিলেন এবং এক পর্যায়ে কিন্তু একটির পর একটি ট্রেন এসেছে, তারা কিন্তু ট্রেনে উঠে চলে গিয়েছেন। কিন্তু এই মুহূর্তে আমি যদি দেখাতে চাই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেশ কিছু যাত্রী আছে, কিন্তু আগের মতো যে ভিড়টি অর্থাৎ প্রচুর সংখ্যক যাত্রী অপেক্ষা করে থাকেন সেরকম কিন্তু নাই। একটু আগে অর্থাৎ 2 থেকে 3 মিনিট আগে 11 সিন্ধুর গোধূলি যে এক্সপ্রেসটি এই বিমানবন্দর রেল স্টেশন ত্যাগ করেছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে সেই ট্রেনটি গিয়েছে, আমরা লক্ষ্য করে দেখেছি যে সেই ট্রেনটিতে কিন্তু তেমন ভিড় ছিল না। অর্থাৎ গত কয়েকদিনে গত বৃহস্পতিবারের পর থেকে যে পরিমাণ যাত্রী এই ঈদুল আজহা উদযাপনের জন্য নিজ গ্রামে অথবা আত্মীয় স্বজনের কাছে ছুটে গিয়েছেন, সেই ভিড়টি কিন্তু সেই চাপটি কিন্তু শেষ মুহূর্তে এসে একেবারেই নেই। অর্থাৎ অধিকাংশ যাত্রী তারা এই ঢাকা ছেড়ে কিন্তু তাদের নিজ গ্রামে ফিরে গিয়েছেন আত্মীয় স্বজনের কাছে। এই মুহূর্তে যারা যাচ্ছেন আমি অনেকের সাথে তাদের অনেকের সাথে কথা বলে দেখেছি যে তারা বলছেন যে অনেকেই শেষ মুহূর্তে কেনাকাটা করেছেন এবং শেষ মুহূর্তে বিশেষ করে তৈরি পোশাক শিল্প কারখানায় যারা কাজ করেছেন তারা মূলত এই শেষ মুহূর্তে তারা এই বিমানবন্দর ত্যাগ করেছেন বা ঢাকা ছেড়ে গিয়েছেন। তো আজকে কিছুক্ষণ আগে আমি রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, প্রায় 34টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল, ইতিমধ্যে 27টি ট্রেন ছেড়ে গিয়েছে, তার অধিকাংশ ট্রেনেই সময় মতো গিয়েছে এবং সবশেষ ট্রেনটি যাবে রাত 12টা 22 মিনিটে, যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে যাবে এবং রেল কর্তৃপক্ষ বলছেন শেষ মুহূর্তে হয়তো কিছু যাত্রী পাওয়া যাবে, আর আগামী দিন ঈদের দিন কোনো ট্রেন চলবে না। মূলত এই ছিল বিমানবন্দর রেল স্টেশনের সবশেষ তথ্য। আমি জানিয়ে রাখতে চাই যে বিমানবন্দরের রেল স্টেশনে অপেক্ষা করে এবং রেলের মাধ্যমে ট্রেনের মাধ্যমে যাত্রীরা যে নিজ গ্রামে গেছেন, ঠিক একইভাবে বাসযোগে কিন্তু অসংখ্য মানুষ শেষ মুহূর্তে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনাল রয়েছেন আমাদের সহকর্মী শাতিলা শারমিন, আমরা সেখানকার পরিস্থিতি জানতে আমরা গাবতলীতে চলে যাচ্ছি শাতিলা শারমিনের কাছে। এখানে চলছে যে সন্ধ্যার পর পর কিন্তু ভিড়টি আর একটু বেশি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য যাত্রীর একটি ভিড় রয়েছে এবং এই ভিড়টি কিন্তু আসলে সেই যাত্রীদের যারা আসলে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন। জীবন জীবিকার প্রয়োজনে ঢাকায় যারা থাকেন তাদের নারীর শেকড়টি কিন্তু থাকে আসলে গ্রামে, আত্মীয় স্বজনের কাছে, প্রিয়জনের কাছে। সেই শেকড়ের টানে আসলে সবাই যখন ফিরতে চাচ্ছেন, কিছু কিছু মানুষ আছেন যারা আসলে জীবন এবং জীবিকার কারণে আসলে ঢাকা ছাড়তেও যাদের দেরি হয়, মূলত যারা আসলে ঢাকায় নানা ধরনের ব্যবসা বাণিজ্য করেন বা ছোট নিম্ন আয়ের ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যারা জড়িত অথবা যারা আসলে পোশাক কারখানায় কাজ করেন, সেই সব মানুষগুলো কিন্তু যারা নিজেদের টিকিট করেননি কিংবা টিকিট করার পরেও যারা আসলে যেতে পারেননি তারাই কিন্তু ঢাকা ছাড়ছেন। এখন কিন্তু শিশু এবং নারীর সংখ্যা আমি এখানে কম দেখতে পাচ্ছি, কারণ আসলে যারা আজকে সকালের দিকে কিংবা দুপুর পর্যন্ত আসলে শিশু এবং নারী যতটা আমি দেখতে পেয়েছি, এখন কিন্তু সেই সংখ্যাটা কমে এসেছে। এখন মূলত নানা বয়সী পুরুষের সংখ্যাই আমি দেখতে পাচ্ছি আসলে যারা ঢাকা ছাড়ছেন। আর সবচেয়ে যে কথাটি বলে রাখা দরকার যে রাস্তার অবস্থাটা যদি বলি তাহলে বলতে হয় যে এই কয়েকদিনের যে দীর্ঘ যানজট বা ভোগান্তি সেই অবস্থাটা কিন্তু এখন নাই। এখন কিন্তু আসলে কমে এসেছে যাত্রীর সংখ্যা এবং বাসের যে চাপ, সেই বাসের চাপটাও কিন্তু আমরা এখানে কম দেখতে পেয়েছি। মূলত কাউন্টারগুলো থেকে সব যাত্রীদেরকে ডেকে ডেকে তুলে তুলে আসলে নেওয়া হচ্ছে, বাস ছাড়তে এই জন্য দেরি হচ্ছে। এছাড়া লোকাল বাসে করে বা ভেঙে ভেঙে যে মানুষ যাচ্ছেন, যেটি আগেও জানিয়েছিলাম, সেই অবস্থা কিন্তু এখনো রয়েছে এবং রাত 12টা পর্যন্ত আসলে সেই অবস্থাটি থাকবে বলে মনে করছেন এখানকার যারা রয়েছেন কাউন্টার ম্যান, যারা আমাদের সাথে কথা বলেছেন তারা জানিয়েছেন। এই আসলে মোটামুটি এখানকার সর্বশেষ অবস্থা। এই আমাদের আরেক সহকর্মী আছেন সদরঘাটে, মিজানুর খোবে, এখন চলে যাচ্ছি তার কাছে। তুলনামূলক কম যাত্রী নিয়ে কিন্তু রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে, নির্ধারিত সময়ই ছেড়ে যাচ্ছে। তো তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ যে ঈদের অন্যান্য সময়ের তুলনায় এবার যাত্রীর সংখ্যা বেশ কম, আর সে কারণেই তাদেরকে কম যাত্রী বহন করেই যেতে হচ্ছে বিভিন্ন গন্তব্যে। এখানে বেশ যাত্রীরা আছেন, তাদের দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। ঠিক যাচ্ছ কোথায় তোমরা এবং কি উদ্দেশ্যে যাচ্ছ, তোমার কাছ থেকে একটু শুনতে চাইবো আমরা।
আমরা যাচ্ছি, আমাদের বরিশালে যাচ্ছি ঈদ করতে। আমরা আমাদের বাবা মার সাথে, আমার নানার সাথে ঈদ করব। অনেক আনন্দ হবে, অনেক মজা হবে। আজকে লঞ্চে কেমন লাগছে? আজকের লঞ্চে খুব ভালো লাগছে এবং আমরা লঞ্চে উঠেছি কারণ এবার গাড়িতে খুব ভিড় হবে, ফেরি চলাচল মানে কিছুটা কম, কিন্তু এবার লঞ্চে আমাদের খুব মজা হবে। আমরা তার জন্য মানে লঞ্চে আমরা বরিশালে যাচ্ছি, মানে নানার সাথে ঈদ করব, অনেক আনন্দ হবে তার জন্য। একজন যাত্রী বলছিলেন যে কেন তারা লঞ্চে যাচ্ছেন। মূলত যাত্রীদের সঙ্গে কথা হয়েছে আমার, তারা বলছিলেন যে স্বস্তিদায়ক যে ভ্রমণ, অন্তত ঈদের সময়ে যে একটি বাড়তি চাপ থাকে যাত্রীদের, সেগুলো না থাকায় কিন্তু এবার তারা স্বস্তির সাথেই এই লঞ্চ ভ্রমণ করে তারা ঈদ করতে যাচ্ছেন দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন গন্তব্যে। আমরা বাইরের চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে এখানে এই সময়টাতে অবশ্য অনেক ভিড় থাকার কথা। যাদের এই লঞ্চ ঘাট সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে তারা জানেন অবশ্য যে লঞ্চ ঘাট সম্পর্কে যাদের অভিজ্ঞতা রয়েছে, এই জায়গাগুলো বেশ পরিপূর্ণ থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তেমন কোনো পরিপূর্ণতা এখানে নেই। যেমনটি বলছিলাম প্রথম দিকে যে তুলনামূলক কম যাত্রী নিয়ে কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন গন্তব্যে। আর মূলত রাত 10টা পর্যন্ত আজকে 100টির মতো লঞ্চ ছেড়ে যাওয়ার কথা। তো আমরা সেই অপেক্ষায় আছি এবং সেই খবরাখবর আপনাদেরকে জানাচ্ছি। তো এই ছিল আমার কাছে আপাতত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ। আমরা এখন স্টুডিওতে ফিরে যাব। ধন্যবাদ কবির। দর্শক, আমরা রেল, বাস ও লঞ্চে যারা বাড়ি যাচ্ছেন তাদের খবরাখবর জানছিলাম। বিমানবন্দর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন প্রসূন আশিস, গাবতলী বাস টার্মিনাল থেকে যোগ দিয়েছিলেন শাতিলা শারমিন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ যোগ দিয়েছিলেন মিজানুর রহমান কবির। সন্ধ্যার সময় আরো থাকছে নানা জটিলতায় এবারও নির্ধারিত স্থানে পশু কোরবানিতে আগ্রহ নেই রাজধানীবাসীর। সিটি কর্পোরেশনের পাশাপাশি ব্যক্তিগতভাবে বর্জ্য অপসারণের উদ্যোগ। ঈদুল আজহার প্রধান জামাতকে সামনে রেখে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আবহাওয়া অনুকূল থাকলে আগামীকাল সকাল 8টায় হবে ঈদের প্রধান জামাত। সাদিকুর রহমানের রিপোর্ট। মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা। হাজার হাজার মুসল্লি জামাতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করবেন। আর ঈদের প্রধান জামাতের জন্য প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ। নিরাপত্তা পর্যবেক্ষণে বসানো হয়েছে সিসি ক্যামেরা, বৈদ্যুতিক পাখা ও বাতি স্থাপন সহ সম্পন্ন হয়েছে আনুষঙ্গিক কাজও। সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। ঈদগাহের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে জনগণকে তল্লাশি কাজে সহায়তা করার আহ্বান জানান। আরসিওয়ে মেটাল ডিটেক্টর, হ্যান্ড মেটাল ডিটেক্টর ইত্যাদির মাধ্যমে 3 ধাপে চেকিং করা হবে। 0 পয়েন্ট মৎস্য ভবন কদমফুল ক্রসিং এর পর কোনো গাড়ি প্রবেশ করবে না, এর পার্শ্ববর্তী রাস্তায় গাড়িগুলো পার্কিং করবে। আর সম্মানিত নগরবাসীকে অনুরোধ করব, কেউ যেন কোনো ব্যাগ না নিয়ে আসে। নারী পুরুষ মিলিয়ে একসাথে প্রায় 90,000 মুসল্লির নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। ওযুর জন্য রয়েছে 140টি পানির কল। ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা চৌকি বসানোর পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ ও র্যাব সহ সোয়াতের সদস্যরা প্রস্তুত রয়েছেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালনে মুজদালিফায় রাত্রি যাপন শেষে জামার রাতে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছেন মুসল্লিরা। পরে পশু কোরবানি ও কাবা শরীফে তাওয়াফ করেন তারা। হজের সবশেষ খবর জানাচ্ছেন সৌদি প্রতিনিধি আরিফুর রহমান। আমি অবস্থান করছি পবিত্র হেরেম শরীফের সামনে। এখানে আজকে আমরা মুজদালিফা থেকে রাত্রি যাপন শেষে খুব ভোরেই ফজরের পরপরই রওনা হয়েছি জমারাতে পাথর নিক্ষেপের জন্য। তো জমারাতে আমরা খুব ভোরে এসে উপস্থিত হয়েছি এবং জমারাতে শয়তানকে লক্ষ্য করে আমরা কঙ্কর নিক্ষেপ শেষে আমরা ওখানেই কোরবানি শেষ করে আমরা মাথা মুন্ডন করছি এবং মাথা মুন্ডন শেষে আমরা এখন চলে এসেছি মক্কা হেরেম শরীফে। এখানে আজকে আমরা তাওয়াফ ইফাদা আদায় করবো এবং তাওয়াফ ইফাদা শেষে আমরা সাই করার পর আজকে যে 10 জিলহজের যে কর্মসূচি আছে হজের, সেই কর্মসূচি সম্পন্ন করব। এবং হজের আরো 2 দিন বাকি আছে। এই 2 দিন শুধুমাত্র মিনাতে অবস্থান করে এই শয়তানকে মারার জন্য যে কঙ্কর সংগ্রহ করা হয়েছিল মুজদালিফা প্রান্ত থেকে, সেই কঙ্কর নিক্ষেপ এবং এই 2 দিন আগামী 2 দিন কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে মূলত এবারে হজের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, অন্যান্য বছর হাজিদের সংখ্যা নিয়ে একটা বিভ্রান্তি ছিল, তবে এই বছর সৌদি সরকার প্রত্যেকটা মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই বছর তাদের কতজন মুসল্লি এবারে হজে অংশগ্রহণ করেছেন। তাদের সংখ্যাটা ছিল এরকম যে 18,62,909 জন মুসল্লি এবছর এই
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের অভ্যন্তর থেকে মূলত হজে অংশগ্রহণ নিয়েছেন। তাদের মধ্যে 13,25,372 জন পুরো বিশ্ব থেকে, বাংলাদেশ সহ পুরো বিশ্ব থেকে এসেছেন। এবং এই সৌদি আরব অভ্যন্তরীণ যে হাজি ছিলেন তাদের সংখ্যা হলো 5,37,537 জন। প্রবাসী বাংলাদেশি যারা এই দেশে আছেন এবং যারা এই বছর এই দেশে হজে এসেছেন, তারা আজকে যেহেতু সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদের দিন, তো ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। মক্কা মনোয়ারার প্রান্ত থেকে আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সন্ধ্যার সময় আরো থাকছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত, আহত হয়েছেন অন্তত 40 জন। বাইশ থেকে 24 সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সিলেটের শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তিনি একথা জানান। 16,000-এর কম বেতনের লোক খুব কমই আছে। এই 16,000-এর নিচে যারা আছে তারা স্যার বাকি সকলকে দিতে হবে। আগামী বছরই স্যার এটা না, আগামী বছর পারবো কিনা জানি না, কারণ এগুলো লিস্টে বানাতে হয়। তো রিজার্ভ চুরির যে প্রতিবেদনটা ঈদের পরে দেওয়ার এই তো 22 তারিখে গেছে, আমি 2 তারিখে দিয়েছি, 22 থেকে 24-এর মধ্যে বেরোবে। গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো কারখানায় বিস্ফোরণের ঘটনায় সোমবার আরও 4 জনের মৃতদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা দাঁড়ালো 33 জনে। ফায়ার সার্ভিসের পাশাপাশি তৃতীয় দিনের উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন সেনাবাহিনীর একটি দল। এদিকে টাম্পাকো ফয়েলস লিমিটেডে হতাহতের ঘটনায় টঙ্গী মডেল থানায় কারখানার মালিক মোহাম্মদ মকবুল হোসেন লিচু মিয়া সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহত জুয়েলের বাবা আব্দুল কাদের। গাজীপুর জেলা প্রশাসনের তথ্য মতে এ ঘটনায় আহত রয়েছেন 34 জন ও নিখোঁজ রয়েছেন 11 জন। কারখানায় কাজ শেষে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগে বাড়ি ফেরার কথা ছিল এই মানুষগুলোর, কিন্তু এখনকার চিত্রটা সম্পূর্ণই ভিন্ন। অগ্নিবিধ্বস্ত টাম্পাকো ফয়েল কারখানার সামনে পরিবারের প্রিয় সদস্যকে খুঁজে ফিরছেন স্বজনরা। জীবিত না হোক, অন্তত স্বজনের লাশটি নিয়ে ঘরে ফিরতে চান তারা। তবে কারখানা থেকে যেসব লাশ পাওয়া যাচ্ছে তা পুড়ে যাওয়া কয়লা ছাড়া আর কিছুই নয়। ডিএনএ টেস্টের রিপোর্ট দেওয়া হবে আফটার 3 মান্থস। তো 3 মাস আমাদের পক্ষে অপেক্ষা করা কিভাবে সম্ভব, শুধুমাত্র এতটুকু জানার জন্য যে আমার ভাই ওখানে আছে কিনা। শুধু বাবা বল কাঁদতেছে। আপনারা যদি পারেন আমাদের একটু সান্ত্বনা দেন, এখন তাকে পাওয়া যায়নি। আমরা চাই যে সবাই আপনারা একটু হেল্প করেন যাতে করে আমার চাচার লাশটা আমরা ফেরত পাই। এদিকে বাতাসে লাশের গন্ধে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। ঘোষিত ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে যেমনি অনিশ্চয়তা, তেমনি পরিবারের একমাত্র কর্মক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিহতদের পরিবার। একটা পরিবারে এটা কখনো এটা সম্ভব না যে কয় টাকা ইয়া দিবে, এটা সম্ভব না। কেমন 4টে মেয়ে তার, যারা এখন দিচ্ছে তাও পাবো কি না পাবো না এটা তো নিশ্চয়তা নাই। শনিবার সকালে কারখানাটিতে আগুন লাগলেও সোমবারও থেমে থেমে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চলছে উদ্ধার অভিযান। এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলও অভিযানে অংশ নেয়। কারখানাটিতে কেমিক্যাল থাকায় উদ্ধার কাজে সময় লাগছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এখানে আনুমানিক 25 টন রাসায়নিক দ্রব্যাদি, বিশেষ করে ইথাইল অ্যাসিটেট, যা অতি দাহ্য পদার্থ, যা যে কোনো সময় আরো দুর্ঘটনা ঘটাতে পারে। এরূপ ঝুঁকির মধ্যেই সবকিছু বিবেচনায় নিয়ে কাজকর্ম এগিয়ে চলছে। এর আগে 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার তাজরিন পোশাক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় 112 জনের প্রাণহানি ঘটে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। কোরবানির বর্জ্য অপসারণে বাড়িতে বাড়িতে সিটি কর্পোরেশনের ব্যাগ পৌঁছানোর কথা থাকলেও এখনো অনেক এলাকাতেই তা পাননি বলে অভিযোগ করেছেন কোরবানিদাতারা। তবে সিটি কর্পোরেশনের সহায়তা আসুক বা না আসুক, নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন তারা। এদিকে গতবারের মতো এবারও সিটি কর্পোরেশন কোরবানির স্থান নির্ধারণ করে দিলেও বিভিন্ন জটিলতায় তাতে সাড়া মিলছে না। তাফসির বাবুর রিপোর্ট। যথারীতি ঈদের নামাজ শেষেই দিতে হবে পশু কোরবানি, আর তাই কোরবানির জন্য সিটি কর্পোরেশনের এই নির্ধারিত স্থানে আগে থেকেই গরু বেঁধে রেখেছেন মালিকরা। গরু এইখানেই জবাই করব, প্রিন্স টাওয়ারের সামনেই। এটা নির্ধারিত হয়েছে সিটি কর্পোরেশনের। আমাদের বাড়ির পাশে সিটি কর্পোরেশনের জায়গা দেওয়া হচ্ছে, এখানে আমরা কোরবানি দিব। সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত হয়েছে, তো এর জন্য আমরা আমাদের সামনে করে আর কাটাপাটি ভিতরে করি। তবে নগরীতের বিপরীত চিত্রটাই বেশি। কোরবানির জন্য নির্ধারিত স্থান আয়তনে ছোট আর দূরে হওয়ায় অনেকেই সেখানে কোরবানি দেওয়ার ঝুঁকি ঝামেলা নিতে চান না। সিটি কর্পোরেশনটা আমাদের এখান থেকে একটু দূরে পড়ছে,
তো সেক্ষেত্রে ওখানে নিয়ে যাওয়া আবার ক্যারি করে নিয়ে আসা এটা একটা আমাদের জন্য বার্ডেন ব্যাপার। আমরা সিটি কর্পোরেশনের জায়গায় যেতাম যদি ওটা ওই সংকুলান হতো, ওই জায়গায় স্পেস ইজ নট এনাফ। এদিকে কোরবানির ঈদে পশু বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা আর দুর্গন্ধ নিয়েই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ভোগেন নগরবাসী। যেখানে সেখানে কোরবানি দেয়া হলে পরিচ্ছন্নতায় ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা থাকলেও কোরবানি দিতে ইচ্ছুক ব্যক্তিরা বলছেন নিজ উদ্যোগেই পশু বর্জ্য অপসারণ করবেন তারা। যদিও অনেকের কাছে ব্যাগ সহ প্রয়োজনীয় সরঞ্জাম আসেনি বলে অভিযোগ তাদের। ময়লা ফেলার জন্য যে সিটি কর্পোরেশনের ব্যাগ দিয়েছিল সেগুলো গতবার পেয়েছিলাম, এবার এখনো পাইনি। এখানে যদি কোনো রকম অপরিষ্কার হয় আমরা সুন্দরভাবে এটা পরিষ্কার করে নেব নিজেদের দায়িত্বে। এবারের ঈদে পশু কোরবানির জন্য 1152টি স্থান নির্ধারণ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। আর ঈদের 3 দিন পরিচ্ছন্নতায় কাজ করবে সিটি কর্পোরেশনের নিজস্ব কর্মী সহ অতিরিক্ত প্রায় 6000 পরিচ্ছন্নতা কর্মী। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রংপুর ও টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 40 জন। পুলিশ জানায় সকালে ঢাকা রংপুর মহাসড়কের পীরগঞ্জ এলাকায় সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায় পঞ্চগড়গামী একটি বাস। এতে ঘটনাস্থলেই 2 যাত্রী নিহত এবং আহত হন কমপক্ষে 14 জন। এছাড়া সদর উপজেলার পাগলা পীর এলাকায় ট্রাক চাপায় 1 জন নিহত হন। সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ডাকঘর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 যাত্রী নিহত হন। আহত 20 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হাতিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের চালক ও হেলপার। এছাড়া ময়মনসিংহ ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী সহ 2 জন নিহত হয়েছেন। ক্রিকেটের খবর। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইয়ন মর্গান। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। মর্গান ছাড়াও বাংলাদেশ সফরে আসছেন না ওপেনার অ্যালেক্স হেইলস। 2টি টেস্ট ও 3টি ওয়ানডে খেলতে 30শে সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। তবে নিরাপত্তার শঙ্কায় শুরু থেকেই এই সফরের ব্যাপারে অস্বস্তির কথা জানিয়েছিলেন মর্গান সহ যারা বাংলাদেশ সফরের ব্যাপারে দ্বিধায় ভুগছিলেন তাদেরকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এর মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানালেন মর্গান ও হেইলস। মর্গানের পরিবর্তে ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন উইকেট কিপার ব্যাটসম্যান জস বাটলার। আগামী 16 সেপ্টেম্বর ঘোষণা করা হবে ইংল্যান্ড ক্রিকেট দলের ওয়ানডে ও টেস্ট স্কোয়াড। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শেষ দিনে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এসেছে ভারতীয় গরুও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে দাম। প্রাইসটা কম্পারেটিভলি গতকালের চেয়ে কম। মোটামুটি ইনশাআল্লাহ আমারও পছন্দ হয়েছে, আমি নিছি, খুব ভালো হয়েছে। হ্যাঁ ইনশাআল্লাহ খুশি। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে শামিল হতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। সবার চোখে মুখে উৎসবের আমেজ। ঈদ জামাতের জন্য প্রস্তুত সারা দেশের ঈদগাহ। জাতীয় ঈদগাহে ময়দানে থাকছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পশু কোরবানি আর কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে শেষ হল হজের আনুষ্ঠানিকতা। আজই মিনায় ফিরে যাবেন হাজিরা। এবং এখনো পরিবারের সদস্যকে খুঁজে ফিরছেন অগ্নিবিধ্বস্ত ট্যাম্পাকো কারখানায় নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। আজ আরও 4 জনের লাশ উদ্ধার। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ে।